ইসরায়েল যুক্তরাষ্ট্র জোটের আকস্মিক হামলায় মারা গেছেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নিহত হয়েছেন খামেনির শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলী শামখানিও। এজন্য ইরানে 40 দিনের রাষ্ট্রীয় শোক এবং 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে ইরানের অন্তর্বর্তী দায়িত্ব পালনের জন্য 3 সদস্যের একটি কাউন্সিল গঠন করা হয়েছে। ওয়ারিসুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন শনিবার রাত থেকেই এমন দাবি করছিল ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই তথ্য জানাচ্ছিলেন, তবে এই দাবি অস্বীকার করে আসছিল ইরান কর্তৃপক্ষ। কিন্তু রবিবার সকালে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং IRIB নিশ্চিত করে যে তাদের সর্বোচ্চ নেতা আর নেই। শনিবার নিজের অফিসেই কাজ করছিলেন খামেনি। সে সময় কাপুরুষের মতো হামলা চালায় ইসরায়েল। প্রাণ যায় ইরানের সর্বোচ্চ এই নেতার। ইরান জানিয়েছে খামেনির মৃত্যুতে 1 মার্চ থেকে 40 দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে গোটা জাতি। ঘোষণা করা হয়েছে 7 দিনের সরকারি ছুটিও। এদিন খামেনির শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ও ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলী শামখানিও নিহত হয়েছেন ইসরায়েলের হামলায়। মারা গেছেন আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাতা ও নাতি। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় প্রাণ গেছে ইরানের 40 জন উচ্চপদস্থ কর্মকর্তারও। এ অবস্থায় ইরানে অন্তর্বর্তী দায়িত্ব পালনের জন্য দেশটির প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরিকে নিয়ে 3 সদস্যের একটি কাউন্সিল গঠন করা হয়েছে। সংকটের এই সময় তারাই নেতৃত্ব দেবেন ইরানের। ওয়ারিসুল ইসলাম, ৭১। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন এমন ঘোষণার পর মধ্যপ্রাচ্যের রাজনীতি নতুন অনিশ্চয়তায় পড়েছে। প্রায় 4 দশক ধরে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা এই নেতা শুধু রাজনৈতিক নয়, ছিলেন দেশের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃত্ব। তার মৃত্যু ইরানের ক্ষমতার ভারসাম্য, আঞ্চলিক প্রভাব এবং বৈশ্বিক কূটনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। আরও জানাচ্ছেন চৈতি সরওয়ার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘ 3 দশকের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী নাম। ধর্মীয় নেতৃত্ব থেকে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় আরোহণ। ইরানের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্ব সমর্থকদের কাছে স্থিতিশীলতা ও আদর্শিক দৃঢ়তার প্রতীক। তবে সমালোচকদের মতে তার শাসনামলে ক্ষমতার কেন্দ্রীকরণ ও রাজনৈতিক স্বাধীনতা নিয়ে বিতর্ক কম নয়। 1939 সালের 17 জুলাই ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন আলী খামেনি। ধর্মীয় পরিবারে বেড়ে ওঠা খামেনি ছোটবেলা থেকেই ইসলামী দীক্ষায় দীক্ষিত হন। পরবর্তীতে কোম শহরে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন। 1960 ও 70-এর দশকে শাহ বিরোধী আন্দোলনে সক্রিয় অংশ নেন তিনি। ছিলেন ইসলামী বিপ্লবের নেতা রুহুল্লাহ খামেনির ঘনিষ্ঠ অনুসারী। আন্দোলনের কারণে একাধিকবার গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হন। 1981 সালে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ইরান ইরাক যুদ্ধের সময় দেশ পরিচালনা করেন। 1989 সালে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন। সর্বোচ্চ নেতা হিসেবে তিনি ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, বিচার বিভাগের প্রধান নিয়োগদাতা ও রাষ্ট্রীয় নীতির চূড়ান্ত সিদ্ধান্তদাতা। দেশের পররাষ্ট্র নীতি, পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক কৌশলে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ নেতা হিসেবে তিনি ইরানের সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ ও রাষ্ট্রীয় নীতির চূড়ান্ত নিয়ন্ত্রণ নিয়েছেন। দেশটির পররাষ্ট্র নীতি, পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক কৌশলে তার অবদান বিশাল। বিশ্লেষকরা বলেন, তার নেতৃত্বে ইরান মধ্যপ্রাচ্যে শক্তিশালী অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। পারিবারিক জীবনে খামেনি বিবাহিত, স্ত্রী মানসুরে খোজাস্তে বাকেরজাদে। তাদের 6 সন্তান রয়েছে, যাদের মধ্যে মোস্তফা খামেনি সবচেয়ে আলোচিত। কখনো কখনো সম্ভাব্য উত্তরসূরি হিসেবেও আলোচনায় আসেন মোস্তফা খামেনি। তবে সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা নির্বাচন করে অ্যাসেম্বলি অব এক্সপার্টস। ধর্মীয় আলেমদের এই পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। খামেনি শাসনামলে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিল গভীর বৈরতায় পূর্ণ। তার সময়ে ইরানের উপর আরোপিত হয় কঠোর আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা। মানবাধিকার ইস্যু, অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক দমনপীড়ন নিয়ে দেশে একাধিক দফা বিক্ষোভ দেখা দেয়।
খামেনির নেতৃত্ব ইরান মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি হিসেবে নিজ অবস্থান দৃঢ় করে। ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে প্রভাব বিস্তারে তেহরানের কৌশলগত ভূমিকা তার সময়ই জোরদার হয়। বিশ্লেষকদের মতে তার নীতি ইরানকে একদিকে পশ্চিমাদের সাথে সংঘাতে রেখেছে, অন্যদিকে আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন তার মৃত্যু কেবল একজন নেতার অবসান নয়, বরং ইরানের ক্ষমতার ভারসাম্য ও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা। চৈতি সরওয়ার, ৭১। ইরানের চলমান যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হবার পর 4 দশকের ইসলামী বিপ্লবের শাসন ব্যবস্থার খুঁটি এখন নড়বড়ে। প্রশ্ন উঠেছে, খামেনির পতনে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হচ্ছেন? ইরানের সামনে কী ধরনের ঝুঁকি অপেক্ষা করছে? বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইসলাম। ইরানে মার্কিন ইসরায়েল যৌথ হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 1979 সালের ইসলামী বিপ্লবের পর গত 4 দশকে নাগরিক জীবনের ওপর সর্বাত্মক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, এমনকি কট্টর পশ্চিমা বিরোধিতা, ভিন্নমত দমনে প্রকাশ্য শাস্তি, ক্ষমতা দৃঢ় করতে ইরানকে সমৃদ্ধ করেছিলেন অস্ত্রের ভাণ্ডারে। তবুও পশ্চিমাদের আক্রমণে রেহাই মেলেনি তার। গেল জানুয়ারি রাজপথের বিক্ষোভ দমন করলেও হাজারো মানুষের প্রাণহানির ঘটনায় আন্দোলনকারীরা সরাসরি শাসনের অবসানের দাবি জানিয়েছিলেন। বিশ্লেষকদের মতে খামেনি যুগের অবসানে সবচেয়ে বড় ঝুঁকি ক্ষমতার শূন্যতা। ইরানের রাষ্ট্রকাঠামো অত্যন্ত কেন্দ্র নির্ভর হওয়ায় সেনাবাহিনী, বিপ্লবী গার্ড, গোয়েন্দা সংস্থা সবই সরাসরি সর্বোচ্চ নেতার নিয়ন্ত্রণে। নিরাপত্তা কাঠামোর ভেতর থেকেই শুরু হতে পারে দ্বন্দ্ব, এমনকি নতুন করে সামরিক কর্তৃত্ববাদও মাথাচাড়া দিতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের সাংবিধানিক দায়িত্ব আলেমদের পরিষদের উপর। তবে বাস্তবে প্রভাবশালী ধর্মীয়, সামরিক ও রাজনৈতিক শক্তির সমন্বয়ে নির্ধারিত হয় এই পদ। বর্তমান প্রেক্ষাপটে আলোচনায় যেমন নাম ঘুরছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত মোস্তফা খামেনি। 56 বছর বয়সী মোস্তফা খামেনি সর্বোচ্চ নেতার দ্বিতীয় পুত্র। ধারণা করা হয় ইরানের অভিজাত সামরিক শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এবং আধা সামরিক বাসিজ বাহিনীর উপর তার প্রভাব রয়েছে। তবে শিয়া শাসন ব্যবস্থায় বংশানুক্রমিক উত্তরাধিকার স্বীকৃত নয়। এছাড়া তিনি উচ্চ পর্যায়ের ইসলামী মার্জা নন এবং রাষ্ট্রীয় কাঠামোয় তার আনুষ্ঠানিক কোনো পদও নেই, যা জটিল করতে পারে তার ক্ষমতা গ্রহণের পথকে। ইরান বহু জাতিগোষ্ঠীর দেশ। কুর্দি, বালুচ, আরব সহ নানা জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বৈষম্যের অভিযোগ তুলে আসছে। কেন্দ্রীয় শাসন দুর্বল হলে এসব অঞ্চলে স্বায়ত্তশাসনের দাবি জোরালো হতে পারে। দেশ ভেঙে যাওয়ার আশঙ্কা কম হলেও দীর্ঘস্থায়ী সহিংসতা ও অস্থিতিশীলতার ঝুঁকি বাড়বে। সবচেয়ে বড় প্রশ্ন পারমাণবিক নিরাপত্তা ঘিরে। ইরানের পারমাণবিক কর্মসূচি বহুদিন ধরেই আন্তর্জাতিক উদ্বেগের বিষয়। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ দুর্বল হলে এসব স্থাপনার নিরাপত্তা নিয়ে তৈরি হবে অনিশ্চয়তা। আরাফাত ইসলাম, ৭১। ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরে স্কুলে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 148 জনে। সব মিলিয়ে দুদিনে ইরানের নিহতের সংখ্যা ছাড়িয়েছে 200। আহত হয়েছে 700-রও বেশি মানুষ। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা পাল্টার জবাবও দিচ্ছে ইরান। কাতার, আরব আমিরাত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের 27টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। এদিকে ইরান হামলা বন্ধ না করলে আরও তীব্র আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প। আরও জানাচ্ছেন রেদওয়ান মোবাশ্শিরা হোসেন। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ এখন তুঙ্গে। দফায় দফায় চলছে দুই দেশেরই ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের স্কুলে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 200-র ঘর। আহতের সংখ্যাও নেহাত কম নয়। হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যে প্রকট হয়ে উঠেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। এ পর্যন্ত আরব আমিরাতে 200-র বেশি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সেই সাথে রয়েছে কাতার, বাহরাইন ও কুয়েতও। আইআরজিসির তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের 27টি মার্কিন ঘাঁটিতে এরই মধ্যে হামলা চালিয়েছে ইরান। ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে ইরানকে সতর্ক করে বলেছে, ইরান হামলা বন্ধ না করলে আরও প্রবল শক্তি দিয়ে হামলা করা হবে।
এমন হামলা ইরানে হবে যা বিশ্ব আর কখনোই দেখেনি। জবাব দিতে ছাড়েনি ইরানও। তারা বলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলেরই মধ্যে সীমা ছাড়িয়ে গেছে, এর মূল্য দিতে হবে তাদের। শনিবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এই হুঁশিয়ারি দেন ইরানের পার্লামেন্ট স্পিকার। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। পাকিস্তানের করাচিতে মার্কিন কনসুলেটের সামনে বিক্ষোভ করেছে ইরান সমর্থকরা। রবিবার সকালে বিক্ষোভের সময় সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় নিহত হয় ৬ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালে বিক্ষোভকারীদের ধাওয়া করে পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে বিক্ষোভকারীরা। এই ঘটনার পর এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইরাকের বাগদাদে মার্কিন কনসুলেটের সামনেও বিক্ষোভে জড়ো হয়েছেন বহু মানুষ। এ সময় বিক্ষোভ দমনে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। গ্রিন জোনে বিক্ষোভের কারণে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এছাড়াও ইরানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে। মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভে জড়ো হন সিওলবাসী। এ সময় যুক্তরাষ্ট্র এবং ট্রাম্প বিরোধী নানা স্লোগান দেয় বিক্ষোভকারীরা। ইরানের সার্বিক পরিস্থিতির বিশ্লেষণ নিয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক আনিসুর রহমান। অধ্যাপক আনিসুর রহমান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। একটু প্রথমেই জানতে চাচ্ছি, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু এবং সেই সাথে ইরান আবার বলছে যে এই বিষয়টার কঠোর জবাব দেওয়া হবে, এক ধরনের ঘোষণা। এবং ট্রাম্প বলছে ইরান যদি এই হামলা যে চলছে সেগুলো বন্ধ না করা হয়, তারাও আবার পাল্টা হামলার ঘোষণা দিয়েছে। সব মিলিয়ে আসলে অবস্থা কোন দিকে যাচ্ছে বলে মনে করেন? দেখুন, সব মিলিয়ে ইরানের পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্য সংকটটা আরো ব্যাপক পরিস্থিতি লাভ করবে বলে ধারণা করা হচ্ছে। কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর পরে ইরান কিন্তু পিছপা হবে না, এবং বরঞ্চ ইরান আপনার তার সর্বোচ্চ শক্তি নিয়ে তার যতটুকু সামরিক সক্ষমতা আছে সেটা নিয়ে সর্বশেষ ফাইটটুকু তারা করবে। এবং এক্ষেত্রে ইরানের প্রধান লক্ষ্যবস্তু হবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো আছে সেগুলোকে অ্যাটাক করা। অন্যদিকে আপনি দেখবেন যে আজকে সারাদিন আপনার হলো যে সকাল থেকে ইরানের মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে। আয়াতুল্লাহ আলী খোমেনির ইন্তেকালের মধ্য দিয়ে কিন্তু মানুষ ঘরে বসে থাকেনি। তার মানে নেতার প্রতি তাদের যে আনুগত্য এবং দেশপ্রেম, এটা কিন্তু ইরানের মানুষের মধ্যে প্রকাশ পেয়েছে। এবং আপনি দেখবেন যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ইউএস যে সমস্ত বেসমেন্ট এবং ইউএস এর যে অ্যাম্বাসি গুলো আছে সেখানে কিন্তু জনবিক্ষোভ তৈরি হয়েছে। সুতরাং এই কনফ্লিক্টটি মধ্যপ্রাচ্য সংকটকে আরো ব্যাপকভাবে বিস্তৃতি করবে। বিশেষ করে আরব যে রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রগুলোর নিরাপত্তার জন্য আরব রাষ্ট্ররা বেসিক্যালি আপনার কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডান, তারপরে সৌদি আরবিয়া, সব কান্ট্রিগুলোর নিজস্ব কোনো সিকিউরিটি সিস্টেম নাই। এরা সিকিউরিটি সিস্টেম নিয়ে ডিপেন্ড করে ইসরায়েল এবং ইউএস এর সিকিউরিটি সিস্টেমের উপরে। সুতরাং এই ধরনের রাষ্ট্রগুলোর মধ্যে এক ধরনের সংকট তৈরি হবে। তারা চেষ্টা করবে একটা নেগোশিয়েটিং রোল প্লে করার চেষ্টা করবে যে এই যুদ্ধটাকে কিভাবে থামিয়ে দেওয়া যায়। তো আপাতত আমরা ধরে নিচ্ছি ইসরায়েলে একটা ম্যাসিভ অ্যাটাক করবে ইরান, এবং ইরান তার সর্বোচ্চ শক্তিটুকু দিয়েই ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের যে মার্কিন ঘাঁটিগুলো আছে এই ঘাঁটিগুলোতে তাদের আক্রমণ অব্যাহত রাখবে। এই আক্রমণ যদি অব্যাহত থাকে, তখন ট্রাম্প বলেছেন যে তারা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং আরও আক্রমণকে তারা বাড়িয়ে দেবে। সেই ক্ষেত্রে আসলে ইরান কি সেটাকে মোকাবেলা করার মতো তাদের সক্ষমতা আছে কিনা, আপনার কি মনে হয়? দেখুন, এখন তো ধর্মীয় নেতার মৃত্যুর পরে ইরানের একটা রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, কে নেতৃত্ব দিবে। এবং দেখবেন যে অল্প সময়ের মধ্যেই ধর্মীয় নেতৃত্বটা কে দিবে এটার একটা ফয়সালা তারা করবে, এবং এটার একটা ডিক্লারেশন তারা দিবে। এবং এই ডিক্লারেশন দেওয়ার পরে ইরানিয়ান যে বিপ্লবী গার্ড আছে, এবং ইরান দেখবেন যে তাদের সর্বশেষ যে ওয়েপনগুলো আছে যেগুলো এখন পর্যন্ত যুদ্ধের মধ্যে তারা ব্যবহার করেনি, ইরান সেই ওয়েপনগুলো ব্যবহার করার চেষ্টা করবে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে করবে না। আপনার হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র এইবার যেটা করবে সেটা হলো সাধারণ মানুষদের উপর এক ধরনের অ্যাটাক চালাবে।
যাতে করে সাধারণ মানুষকে এবং মানুষের বসত বাড়িতে অ্যাটাক করার চেষ্টা করবে, স্কুলে অ্যাটাক করার চেষ্টা করবে, চেষ্টা করে এক ধরনের একটা সংকট তৈরি করার চেষ্টা করবে, যে যাতে করে ইরানিয়ান পিপুলরা ইরানিয়ান গভর্নমেন্টের প্রতি এক ধরনের অনাস্থা তৈরি করে। এবং ইমিডিয়েটলি মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্ট, পুরো আমেরিকান একটা গভর্নমেন্ট তৈরি করার চেষ্টা করছে। সুতরাং ইরান একদিকে যেমন ইরানের বর্তমান সেনাবাহিনী, দেশপ্রেমিক মানুষ যেমন একদিকে এক ধরনের স্টেপ নিয়েছে, অন্যদিকে কিন্তু প্রো আমেরিকান একটা অ্যান্টিটিস ইরানে আছে। এই প্রো আমেরিকান পিপুল বা প্রো ইসরায়েল পিপুল গুলো, এরা ইরানের এই সংকটটার মধ্যে আরেক ধরনের নেতিবাচক একটা ইফেক্ট তৈরি করার চেষ্টা করবে। আর মধ্যপ্রাচ্য এবং আপনি দেখবেন যে বৃহৎ যে শক্তিগুলো আছে, বৃহৎ শক্তিগুলো এই ক্ষেত্রে নেগোশিয়েটিং রোল প্লে করার জন্য আগায় আসতে পারে। রাশিয়া এবং চায়না এবং টার্কি, এই তিনটা কান্ট্রির একটা নেগোশিয়েটিং রোল প্লে করার এখানে একটা সম্ভাবনা থাকবে। আচ্ছা, আরেকটা বিষয়, মধ্যপ্রাচ্যে এক ধরনের অসন্তোষ আসলে এরই মধ্যে তৈরি হয়েছে। ফ্লাইটগুলো এরই মধ্যে বাংলাদেশ থেকে এবং মধ্যপ্রাচ্যের আকাশসীমা দিয়ে যে ফ্লাইটগুলো চলাচল করতো সেগুলো বন্ধ হয়ে গেছে। বিশ্ব অর্থনীতিতে আসলে এর প্রভাবটা কেমন হতে পারে, সেই সাথে বাংলাদেশের প্রভাবটা আসলে কত বেশি হতে পারে? যদি আপনার যুদ্ধটা দীর্ঘস্থায়ী হয় এবং যুদ্ধের ব্যাপ্তি যদি এটা 15 দিন 20 দিন পর্যন্ত যায়, তাহলে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক একটা প্রভাব পড়বে। কারণ মধ্যপ্রাচ্যের তেল সম্পদ হলো সারা পৃথিবীর ফুয়েলের একটা সাপ্লাই দেয়। তো সাপ্লাই চেইনটার মধ্যে প্রবলেম হবে। হরমুজ প্রণালীকে বন্ধ করে দিয়েছে। এরপরে যদি আপনার সুয়েজ খাল, ওইদিকে ভূমধ্যসাগর এবং আরব সাগরের এই অঞ্চলটাকে যদি তারা করে ফেলে, এবং তাহলে আপনার ইকোনমির মধ্যে এক ধরনের প্রভাব পড়বে। পাশাপাশি বাংলাদেশের একটা বিশাল সংখ্যক ম্যান পাওয়ার কিন্তু মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে কাজ করে। আপনি জানেন এবং আমরা দেখেছি গতকাল থেকে অনেক যাত্রী, প্রায় মোর দেন 1000 পিপল, তারা কিন্তু ফ্লাইট ক্যান্সেল করেছে। এবং এই ফ্লাইট ক্যান্সেল গুলো অব্যাহত থাকলে একদিকে মানুষ যেমন ভিসা সংকটের মধ্যে পড়বে, কারণ ভিসার একটা নির্দিষ্ট ডেট থাকে। আর তারপরে হলো এই ফ্লাইট ক্যান্সেলে ফ্লাইটের এইবার যখন স্টার্ট হবে তখন কিন্তু ওই সেম প্রাইস দিয়ে তারা টিকিট নাও পেতে পারে। সুতরাং এই সমস্ত সংকটগুলো তো তৈরি হবেই। এবং বাংলাদেশের জন্য সবচেয়ে বড় যেটা সমস্যা, আমাদের নতুন একটা গভর্নমেন্ট হয়েছে। নতুন গভর্নমেন্টের ক্ষমতা নেওয়ার অল্প দিনের মধ্যে বিশ্বব্যাপী এক ধরনের একটা যুদ্ধ চলছে, এবং যে যুদ্ধ কিন্তু বিশ্বের স্মল কোন কান্ট্রির মধ্যে না, বিগ পাওয়ার ভার্সেস ইরান। ইউএসএ একটা বিগ পাওয়ারের সাথে একটা ইরানের যুদ্ধ হচ্ছে। এখানে বাংলাদেশের অর্থনীতিতে একটা প্রভাব পড়বে, কারণ বাংলাদেশের ফুয়েল বা জ্বালানি সম্পদ টোটালি আমদানি নির্ভর। সুতরাং আমদানি নির্ভর এই ফুয়েলটাকে বাংলাদেশ এখন একটু চেষ্টা করতে হবে যে আমরা কিভাবে রাশিয়ার কাছ থেকে তেল নিতে পারি, বা অন্যান্য তেল সাপ্লাইং কান্ট্রি যেগুলো আছে এগুলোর সাথে যোগাযোগটা একটু বৃদ্ধি করতে হবে। পাশাপাশি একটা খুব নেতিবাচক দিক বাংলাদেশের জন্য, সেটা হলো বিশ্বের কোথাও যুদ্ধ লেগে গেলে বাংলাদেশের বাজার যেটা আছে, বাজার অর্থনীতির উপর এক ধরনের প্রভাব পড়ে, এবং এই প্রভাবটা আপনার হঠাৎ করেই ব্যবসায়ী সিন্ডিকেটরা করে দেয়। সরকারকে এদিকেও নজর দিতে হবে, কারণ আপনার তেলের বাজার বৃদ্ধি পাবে তার মানে এই না যে বাংলাদেশের কাঁচা মালের বা শাকসবজির বাজার যেটা আছে, নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে এগুলোর বাজার বৃদ্ধি পাবে। এই সমস্ত ব্যাপারগুলোতে আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। এবং আমাদের এই ক্ষেত্রে জ্বালানি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং কমার্স মিনিস্ট্রি, বাণিজ্য মন্ত্রণালয় খুব অ্যাক্টিভ রোল প্লে করতে হবে বলে আমরা মনে করছি। জি, জনাব আনিসুর রহমান, অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা আসলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আছেন একাত্তরে, চলছে সংবাদ সংযোগ। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার প্রভাব পড়েছে বিশ্বজুড়ে বিমান চলাচলে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল জোট ইরানে হামলা চালানোর পর বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এতে বন্ধ হয়ে যায় মধ্যপ্রাচ্যের আকাশপথ, বাতিল হয়ে যায় সব মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আরও জানাচ্ছেন চৈতি সরওয়ার। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান সংঘাতে শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত মধ্যপ্রাচ্যের আকাশপথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে।
প্যারিসে শার্ল দ্য গোল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা হতাশার মধ্যে রয়েছেন। এয়ার ফ্রান্স ফেব্রুয়ারির ২৮ এবং মার্চের ১ তারিখের ফ্লাইট বাতিল করেছে, বিশেষ করে তেল আবিব, বৈরুত, দুবাই ও রিয়াদের জন্য। বিমানবন্দরের যাত্রীদের মধ্যে হতাশা ও উদ্বেগ স্পষ্ট। আমাদের ফ্লাইট বাতিল হয়ে গেছে আর এখন ফেরার কোনো ব্যবস্থা নেই। এভাবে আটকে থাকা সত্যি ভয়ের। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেও হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। অনেক শিক্ষার্থী জরুরি প্রয়োজনেও গন্তব্যে যেতে পারছেন না। ভোগান্তিতে পড়েছেন পর্যটকরাও। আমাদের স্কুল ট্রিপ পুরোপুরি বাতিল হয়েছে। অনেক সহপাঠী আগেই দুবাই পৌঁছেছিল, তারা এখন আটকা পড়েছে। পরিস্থিতি ভয়ের। ভারতের এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো নিরাপত্তার কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি ফ্লাইট স্থগিত করেছে। বিশেষ করে দুবাই, আবুধাবি ও সৌদি আরবের রিয়াদের ফ্লাইটগুলো স্থগিত হয়েছে। যাত্রীরা ফ্লাইট বাতিলের খবর পেয়ে হতাশ, কেউ কেউ বিকল্প রুট খোঁজার চেষ্টা করছেন। আমাদের পরিকল্পিত ছুটি ভেস্তে গেছে, এখন শুধু অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। নিরাপত্তার কথা ভাবলে মনে হচ্ছে এটি আসলে সঠিক সিদ্ধান্ত। এদিকে এয়ারলাইন্সগুলো জানিয়েছে যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। তবে ফ্লাইট বাতিলের ফলে অনেক যাত্রী হোটেল বা বিমানবন্দরের লাউঞ্জেই রাত কাটাচ্ছেন। অনেকে খাবার ও হোটেল খুঁজতে হিমশিম খাচ্ছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের আকাশপথ ইউরোপ এশিয়া ফ্লাইটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আঞ্চলিক উত্তেজনা আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যাত্রী ও বিমান ক্রুর নিরাপত্তাকেই এখন সবচেয়ে প্রাধান্য দেওয়া হচ্ছে। আর পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে নজর রাখছে সারা বিশ্বের এভিয়েশন প্রতিষ্ঠানগুলো। চৈতি সরোয়ার, ৭১। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব এবার পড়েছে দেশের বিমান যোগাযোগে। এরই মধ্যে সিলেট থেকে মধ্যপ্রাচ্যের কানেক্টিং ফ্লাইট সাময়িক স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন প্রবাসী কর্মী এবং সাধারণ যাত্রীরা। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত ফ্লাইট স্বাভাবিক হবে না। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুভাবে মধ্যপ্রাচ্যে যাওয়া আসা করে প্রবাসীরা। একটি ঢাকা কানেক্টিং, অন্যটি সরাসরি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আবহে ঢাকায় কানেক্টিং ফ্লাইট সাময়িক স্থগিত রয়েছে। সিলেট ওসমানী বিমানবন্দর থেকে রোববার ঢাকা হয়ে কাতার ও সৌদি আরব যাবার সব ফ্লাইট সাময়িক স্থগিত ঘোষণা হয়েছে। সোমবার সরাসরি মধ্যপ্রাচ্য থেকে আসা ও যাওয়ার ফ্লাইট বিষয়ে পরে মোবাইলে জানানো হবে বলে জানায় কর্তৃপক্ষ। ভিসার মেয়াদ অলরেডি শেষ, তখন আমি কি করব? তারা বলছে এটা তো আমরা দেখতে পারবো না, আমরা টিকিট আপনার যতটুকু পারে এটা করবো, এটা আপনি অন্য কিছু কাতারের দিকে দেখতে হবে। কারণ কাতার আমি এটা কেমনে কি করবো, আমি কিছু করতেছি না। ভিতর হয়েছে, পরবর্তীতে এমনিও জানানো হইব যে সময় চালু হইব। বললে তুমি আও এয়ারপোর্ট তো বিমান এয়ারলাইন্স তো কর, তারা এমনি স্বাভাবিকভাবে বন্ধ রাখছে, তো ফ্লাইট আজকে হইতেই পারে, গতকালকে বন্ধ ছিল, আজকে হইতেই পারে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একাধিক ফ্লাইট পরিচালিত হয়। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ার পর নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গমনকারী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে এয়ারলাইন্সগুলো। আসলে ওইটা নিয়ে আমাদের পুরো পরিবারই টেনশনে। আমার ভাইয়া সৌদি রিয়াদে থাকে, তাদের রিয়াদের পরিস্থিতি তো মোটামুটি সরকার থেকেই বলেছে, বাংলাদেশ সরকার থেকে, তাদের যাতে তারা সেফলি থাকে। আমার ভাই আছে, আমার ভাগিনা আছে মিডল ইস্টের মধ্যে। কালকে কথা হয়েছে, কিন্তু ওরা আছে, নিরাপত্তা আছে, কিন্তু আমাদের তো একটু ভয় ভয় কাজ করতেছে, ওদের ভয় ভয় কাজ করতেছে। বাংলাদেশ এয়ারলাইন্স বলছে যে আপনাদেরকে জেদ্দার ফ্লাইট বন্ধ হয়নি, আপনারা যাইতে পারবেন, অপেক্ষা করেন, 1টা বাজে আপনাদেরকে ভিতরে ঢুকানো হবে। বিমানবন্দরে দেখা যায় অনেক যাত্রী আগে ভাগে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ফ্লাইট না পেয়ে ফিরে যাচ্ছেন। বিশেষ করে প্রবাসী শ্রমিকদের মধ্যে উৎকণ্ঠা বেশি। ঢাকা ওয়েটিং করতে হবে 4 ঘন্টা মতো, এরপরে জিদ্দা যাব ঢাকা থেকে। যদি চিটাং থেকে যদি ঢাকা ফ্লাইট হয়, ঢাকা থেকে যদি ফ্লাইট না হয়, তাহলে তো অনেক অনেক ভোগান্তি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট দেশগুলোর আকাশসীমায় চলাচলে বিধিনিষেধ এসেছে। সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে বিভ্রান্তি এড়াতে যাত্রীদেরকে সম্ভাব্য ফ্লাইট শিডিউল সংক্রান্ত তথ্য যথাসময়ে জানাতে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও যে সকল যাত্রী ইতোমধ্যে বিমানবন্দরে চলে এসেছিলেন তাদেরকে বারংবার বাইকিংয়ের মাধ্যমে পরবর্তী শিডিউল না জানানো পর্যন্ত বাড়িতে অবস্থান করতে অনুরোধ জানানো হয়।
কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি স্বাভাবিক হলেই ফ্লাইট চালু হবে। হাসান আহমেদ, ৭১। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ওই ৬ অঞ্চলের ৬টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে সেসব দেশে দায়িত্বরত বাংলাদেশের দূতাবাসগুলো। দেশগুলো হলো লেবানন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত এবং ইরাক। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে এবং বিপদ কেটে না যাওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। জরুরি বিজ্ঞপ্তি দিয়ে এই 6টি দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সামরিক স্থাপনা থেকে দূরে থাকা, নিরাপদ স্থানে অবস্থান করা, গুজব না ছড়ানো এবং জরুরি কাগজপত্র ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র হাতের কাছে রাখতে বলা হয়েছে। এছাড়া জমায়েত বা সভা সমাবেশ এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে। সব কটি দূতাবাসই নিজ নিজ দেশের সরকারের জারি করা নির্দেশনা মেনে চলতে এবং স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নগদ টাকা, পাসপোর্ট, আইডি কার্ড, স্বাস্থ্য কার্ড বা হেলথ ইন্স্যুরেন্স, প্রয়োজনীয় ঔষধ, মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক, শুকনো খাবার এবং পানি সব সময় সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মাঠের বাঁশি আজ যুদ্ধের সাইরেনে স্তব্ধ। বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে যুদ্ধের ডাক দিয়ে বিশ্বকাপ ফুটবলকে শঙ্কায় ফেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বকাপ আয়োজন এবং ইরানের অংশগ্রহণের ব্যাপারে চেষ্টা চালিয়ে যাওয়ার আশার বাণী জানিয়েছে ফিফা মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম। বিস্তারিত তাজিন খন্দকারের রিপোর্টে। আকাশে নীল আজ বিষাক্ত কালচে ধোঁয়ায় অন্ধ। দিগন্ত জুড়ে কেবল লেলিহান শিখার অট্টহাসি আর তার নিচে চাপা পড়ে আছে হাজারো অপূর্ণ স্বপ্নের আর্তনাদ। ইসরায়েলের ব্যালিস্টিক মিসাইল যখন ইরানের মাটি স্পর্শ করছে, তখন তা কেবল কংক্রিটের কাঠামো ভাঙছে না, গুঁড়িয়ে দিচ্ছে পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ ফুলগুলোকেও। বাতাসে আজ শুধুই বারুদের তীক্ষ্ণ গন্ধ। যুদ্ধের সেই উত্তাপ আজ স্পোর্টস ফিল্ডেও। ফুটবল বিশ্ব মেতে ওঠার কথা ছিল বন্ধুত্বের উৎসবে, কিন্তু তার আগেই বেজে উঠল মহাপ্রলয়ের দামামা। মধ্যপ্রাচ্যে সেই আগুন আজ গ্রাস করতে যাচ্ছে 2026 বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রকে। দ্য বিউটিফুল গেম ইজ ফেসিং ইটস ডার্কেস্ট আওয়ার। এটা এখন আর কেবল একটা ম্যাচ নয়, ইটস আ জিওপলিটিক্যাল নাইটমেয়ার। সব জল্পনার অবসান ঘটিয়ে খোদ আয়োজক দেশ যুক্তরাষ্ট্রই শুরু করেছে সামরিক অভিযান। তিতা হলেও সত্য, ডিসেম্বরে যেই ডোনাল্ড ট্রাম্প হাতে তুলে নিয়েছিলেন ফিফা শান্তি পুরস্কার, শনিবার তিনিই ঘোষণা দিলেন ইরানের ওপর মেজর ওয়ার অপারেশনের। ব্যালিস্টিক মিসাইলের গর্জনে আজ চাপা পড়ে গেছে রেফারির বাঁশি। মাঠের ট্যাকটিক্স নয়, বিশ্বের হেডলাইন এখন শুধুই ব্লাস্টার ডিস্ট্রাকশন। গ্রুপ জিতে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশর। 27 জুন সিয়াটলে মিশরের বিপক্ষে মাঠে নামার কথা তাদের। লস অ্যাঞ্জেলেসেও আছে নির্ধারিত 2টি ম্যাচ। এখন সবচেয়ে বড় প্রশ্ন, লস অ্যাঞ্জেলেস আর সিয়াটলের গ্যালারি কি ইরানের জন্য নিরাপদ, নাকি তাদের জন্য হতে যাচ্ছে এক ভয়াবহ মরণ ফাঁদ? ফিফা অবশ্য দিচ্ছে ভরসা। শেষ মুহূর্ত পর্যন্ত সব পর্যবেক্ষণের বাণী আউড়েছেন ফিফা মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম। যুক্তরাষ্ট্রের এই বিতর্কিত অবস্থানের জেরে এখন শঙ্কার মুখে ফুটবল মহারণ। ফিফা মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম পরিস্থিতি পর্যবেক্ষণের আশ্বাস দিলেও আতঙ্ক কাটছে না। ফুটবল কি পারবে এই ক্লাউড ওয়ার সরিয়ে শান্তির আলো ফেরাতে, নাকি 2026 বিশ্বকাপ লেখা থাকবে ইতিহাসের এক ট্র্যাজিক চ্যাপ্টার হিসেবে? তাজিন খন্দকার, ৭১। ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলায় ঢাকায় 1 লাখ স্বেচ্ছাসেবক তৈরি করতে দুর্যোগ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি আরও বলেন, ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা হতে পারে। এছাড়াও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সাথেও বৈঠকের কথা আছে প্রধানমন্ত্রীর। জাতীয় যেটা আমাদের কাউন্সিল রয়েছে সেগুলোর মধ্যে এগুলো আলোচনা হয়। আমরা মাননীয় প্রাইম মিনিস্টারকে বলেছি, যেটা 2022 সালে বোধহয় একটা সভা হয়েছিল,
এটা অল্প সময়ের মধ্যে আমরা একটা মিটিং করে আইনের আওতায় আনার জন্য আমরা বলেছি, প্রস্তাব তুলেছি। 1 লক্ষ স্বেচ্ছাসেবক আমরা যেমন আমাদের কোস্টাল এরিয়ার মধ্যে আছে, একই আঙ্গিকে একই মডেলে আমরা ঢাকায় করব, সেটা নিয়ে আমরা কাজ শুরু করতে চাচ্ছি এখন। চিকিৎসার জন্য বিদেশের উপর নির্ভরতা কমাতে বললেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট চিকিৎসকদের ইন্ডাকশন প্রোগ্রামে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, মেডিকেল শিক্ষার্থীরা রাজনীতিতে জড়ালে দেশের মানুষ সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হবে। তাই মেডিকেল শিক্ষাকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার আহ্বান জানান তিনি। এ সময় বিএমইউতে মলিকিউলার ল্যাবরেটরি গঠন এবং আবাসিক সংকট সমাধানের আশ্বাস দেন সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতি এবং সীমাবদ্ধতা দূর করে সেবা দিতে পারলে দেশের প্রান্তিক জনগণও স্বাস্থ্যসেবা পাবে। তরুণ চিকিৎসকদের গবেষণায় গুরুত্ব দেয়া এবং এআই সহ আধুনিক প্রযুক্তিতে জ্ঞান অর্জনের অনুরোধ করেন তিনি। একজন চিকিৎসকের ক্যারিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে পাশ করার পর দিন থেকে, এমবিবিএস পাশ করার পর দিন থেকে নেক্সট 5 বছর। আপনারা মাইন্ডসেটটা চেঞ্জ করলেই, রিসার্চ মেথোডোলজিটা যদি একটু গুরুত্ব দেন, এটাও কিন্তু আপনার একটা লাইফ লং অ্যাসেট হবে। আমাদের দেশের একটা বিরাট অংশের রোগী বিদেশে চলে যায়। এখান থেকে আমাদের বের হতে হবে দেশের স্বার্থে, আপনাদের স্বার্থে। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদের আবারও রিকোয়েস্ট করব, ওনাদেরকে পলিটিক্সে জড়াবেন না, তাহলে তাদের সময়টা নষ্ট হবে, ভালো ডাক্তার হতে পারবে না। আগামী 8 মার্চের মধ্যে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ সহ সকল কাজ শেষ হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর এজেডএম জাহিদ হোসেন। দলের কোনো সদস্যকে এই কার্যক্রমে রাখা হয়নি বলেও তিনি জানান। সকালে রাজধানীর করাইল বস্তিতে মাঠ পর্যায়ের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন মন্ত্রী। ফ্যামিলি কার্ড করিয়ে দেওয়ার নামে কেউ অর্থ লেনদেন করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সমর্পণের অনুরোধ জানান তিনি। জাহিদ হোসেন আরও বলেন, সুবিধাভোগীদের কাছে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। এর মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী সংস্থা থাকবে না। 10 মার্চ প্রধানমন্ত্রী কর্মসূচির উদ্বোধন করবেন, তবে জুলাইয়ে ফ্যামিলি কার্ডের শতভাগ কার্যক্রম শুরু হবে। আমরা আশা করছি যে আগামী 3 তারিখের মধ্যে ডাটা কালেকশন শেষ হবে, আমাদের 70% ডাটা এন্ট্রিও কমপ্লিট হয়ে যাবে। 5 তারিখ লেগে যাবে আমাদের সকল ডাটা এন্ট্রি হতে। সকল ডাটা এন্ট্রি হওয়ার পর দেখা যাবে যে আমাদের নিয়ারলি 63,000 ±5% বাড়তে পারে টোটাল ডাটা এন্ট্রি হবে। ডাটা এন্ট্রি হওয়ার পরবর্তীতে ইনশাল্লাহ আমরা খুবই আশাবাদী যে 8 তারিখের মধ্যে উইল বি ফুললি রেডি যে আমরা আমাদের এই ফ্যামিলি কার্ড ডিস্ট্রিবিউশনের জন্য, এবং যেটা আমাদের কমিটমেন্ট বর্তমান সরকারের যে 10 তারিখ ইনশাল্লাহ প্রধানমন্ত্রী এটা আর শুভ সূচনা করতে পারবে, অর্থাৎ ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে। রোজার ঈদের পরই সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুল রহমানের মাসুদ। সকালে নির্বাচন কমিশন বিটের রিপোর্টারদের সংগঠন আরএফইডির সাধারণ সভায় তিনি কথা বলেন। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিষয়টি জারি করা অধ্যাদেশ সংসদে পাশ হলেই সিদ্ধান্ত নেবে কমিশন। আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন দিতে ইসি দায়বদ্ধ বলেও জানান নির্বাচন কমিশনার মাসুদ। এ সময় কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক এবং নিরপেক্ষ সমালোচনা করতে সাংবাদিকদের আহ্বান জানান কমিশনার আব্দুর রহমানের মাসুদ। আমরা অপেক্ষা করতেছি যে পার্লামেন্টের ভিউটা কি। পার্লামেন্ট সংসদ যদি এটাকে বিবেচনা মনে করেন, সঠিক যা এটা যদি তারা ভালো মনে করেন, তাহলে সেভাবে নির্বাচন হবে। আর যদি সংসদ তার সুচিন্তিত বিবেচনা করে যদি মনে করেন যে না আগের মতোই থাকা ভালো ছিল, তাহলে আগের মতোই থাকবে এবং নির্বাচনই সেভাবেই চলবে। নির্বাচন কমিশন আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করার জন্য দায়বদ্ধ। এবারও রোজার শুরুতে লেবুর হালি 200, কাঁচামরিচের কেজিও 200, বেগুন 150 আর শশার কেজি উঠেছিল 100 টাকায়। এখন অবশ্য বাজারে এসব পণ্যের উত্তাপ কিছুটা কমেছে, কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে খেজুর সহ দেশি বিদেশি অন্যান্য ফল। এমন বাস্তবতায় ভোক্তা অধিদপ্তরের দাবি, রমজানে বাজার নিয়ন্ত্রণে শুরু থেকেই তারা খুবই তৎপর, যদিও তা মানতে নারাজ ক্যাব। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত।
বিশ্বজুড়ে রোজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে নিত্যপণ্যের দাম কমে। সারা বছর লাভ করলেও ভোক্তাদের স্বস্তির কথা ভেবে এ সময়ে ব্যবসায়ীরা কিছুটা ক্ষতিতেই তাদের পণ্য বিক্রি করে। অথচ আমাদের দেশে ঠিক উল্টো চিত্র, ব্যবসায়ীরা বরং মুখিয়ে থাকেন এই সময়ের জন্য, যেন 1 মাসের লাভ দিয়ে চলবেন বাকি 11 মাস। এবারও রমজানে বেশি ব্যবহৃত পণ্যের বাজার চড়া থাকলেও ভোক্তা অধিদপ্তর বলছে বছর বাজার মনিটরিং টিম বাড়িয়েছে তারা। এই কর্মকর্তা বললেন, রমজানে রাজধানীতে প্রতিদিন 10টি টিম বাজার মনিটরিং করছে। এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং টিমের সাথে ভোক্তা অধিদপ্তরের 3 জন কর্মকর্তাও কাজ করছেন। এই বছর আমরা আমাদের বাজার মনিটরিং টিম আমরা বৃদ্ধি করেছি। ঢাকা মহানগরে আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত 6টা মনিটরিং টিমের সাথেও আরও 4টা মনিটরিং টিম যুক্ত হয়েছে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যে মনিটরিং করা হয়, বাজার তদারকি করা হয়, ওখানে আমাদের অধিদপ্তর থেকে প্রতিদিন আমরা 3 জন কর্মকর্তাকে দিচ্ছি, ওইখানেও তারা মনিটরিং করছে। আজিজুল ইসলাম আরও জানান, রোজার প্রথম 10 দিন নিত্য খাদ্য পণ্যের বাজারে বিশেষ মনিটরিং, মাঝের 10 দিন পোশাকের বাজার এবং শেষের 10 দিন ঘরে ফেরা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে কাজ করবে ভোক্তা অধিদপ্তর। রমজানকে 3টা ভাগে ভাগ করেছে। প্রথম 10 দিন, মাঝের 10 দিন এবং শেষ 10 দিন। শেষের 10 দিন হলো মানুষ যারা ঘরে ফিরবে, বাড়ি যাবে, তাদের যাতায়াতটা নির্বিঘ্ন হয় এবং অস্বাভাবিকভাবে কেউ যাতে ভাড়া বৃদ্ধি করতে না পারে সেটা আমাদের তদারকিতে থাকবে। ভোক্তা অধিদপ্তরের সাবেক এই ডিজি, বর্তমানে ক্যাব সভাপতি AHM শফিকুজ্জামান বললেন, বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হতে হবে, না হলে অতীতের মতো এবারও সুযোগ নেবেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা রমজানকে উপলক্ষ করে যে লুটপাট তন্ত্র কায়েম করেছে সেটি আগেও যেমন হয়েছে, আমি আশা করব এই সরকার ব্যবসায়ীরা যাতে সরকারের নির্দেশনা মানে সেটা এই সরকারের কিন্তু এখনই মুখ্য সময়। বাজার মনিটরিং শিথিল হয়ে আছে, অভিযানটা আরও জোরদার করা দরকার। খেজুর সহ অন্যান্য পণ্য মজুত করে যারা বাজার অস্থিতিশীল করছে, বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান AHM শফিকুজ্জামান। গোডাউনগুলোতে অচিরেই আজকেই অভিযান করে সেখানে যারা মজুত করেছে তাদের বিরুদ্ধে স্পেশাল পাওয়ার অ্যাক্টে মামলা করে এই পণ্যগুলো বাজারে দ্রুত সরবরাহ করা দরকার। নাহলে কিন্তু এই রমজানটা এমনি এখন অস্থিরতা চলছে, এটি কিন্তু আরও অস্থির থাকবে এবং এটি সরকারের জন্য কিন্তু প্রথম আমি বলবো যে পরীক্ষা, যে এখানে তারা উত্তীর্ণ হতে পেরেছে কিনা। এদিকে রমজান মাস জুড়ে সাধারণ মানুষের কথা ভেবে সুলভ মূল্যে ফ্রেশ ব্র্যান্ডের বিভিন্ন খাদ্যপণ্য ট্রাকের মাধ্যমে বিক্রি করছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। প্রথম ধাপের কার্যক্রম শেষ হয়েছে, দ্বিতীয় ধাপের কার্যক্রমও শুরু হয়েছে, যা চলবে 5 মার্চ পর্যন্ত। 6টা ট্রাক দিয়ে 18টা পয়েন্টে আমরা এই কার্যক্রম চালাচ্ছি। এটা মেইনলি উদ্দেশ্য আমাদের দেশের সাধারণ মানুষ যাতে একটু সাশ্রয়ী মূল্যে পণ্য ক্রয় করতে পারে। বাজার মূল্য আছে। অনুপ অধিকারী, তরুণ, 71, ঢাকা।